আসসালামু আলাইকুম। আমি মনিরুল ইসলাম, প্রভাষক সমাজকর্ম, ফেনী সরকারি কলেজ, 36তম বিসিএস। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে যে বিষয়টি আসলে আমাদের অনার্স চতুর্থ বর্ষ, মাস্টার্স প্রিলি এবং মাস্টার্স শেষ করবে, মূলত এই 3 বর্ষের স্টুডেন্টের জন্য খুব বেশি কাজে লাগে। সেটা হচ্ছে ইংরেজিতে যেটাকে বলে ফিল্ড প্র্যাকটিক্যাল। বাংলায় তোমরা অনেকে এটাকে মাঠকর্ম বলো, কেউ ব্যবহারিক প্রশিক্ষণ বলো। আমি মূলত ব্যবহারিক প্রশিক্ষণ শব্দটাই ব্যবহার করি। এটা কি মাঠকর্ম হবে না ব্যবহারিক প্রশিক্ষণ হবে, এই বিষয়ে আমি একটা আলোচনা করেছি। আমার আরেকটা ইউটিউবে ভিডিও আছে, তোমরা এটা দেখে নিতে পারো, অসুবিধা নাই। এখন আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে দেখো এই যে একটা এটা লেখা থেকে রেজিস্টার বুক। যাই হোক, তোমরা এটাকে অনেকে রেজিস্টার বুক নামে অবহিত করো বা অনেকে বলে রেজিস্টার খাতা, যেভাবে বলো অসুবিধা নেই। কিন্তু সোশ্যাল ওয়ার্কে এটা একটা নাম আছে। এটাকে বলা হয়, এটা মূলত প্রসেস রেকর্ডিং করার জন্য এই খাতাটা। তুমি এটাকে প্রসেস রেকর্ডিং খাতা বলতে পারো, প্রসেস রেকর্ডিং ডায়েরি বলতে পারো। আমরা অনেকে পার্সোনাল ডায়েরি নেই জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিপিবদ্ধ করার জন্য। ঠিক একইভাবে তুমি একটা প্রতিষ্ঠানে 2 মাস থাকবে, অর্থাৎ 60 কর্মদিবস থাকবে। সেই কর্মদিবসের ঘটনাগুলো তুমি এখানে লিপিবদ্ধ, এটাকে বলা হচ্ছে প্রসেস রেকর্ডিং খাতা বা প্রসেস রেকর্ডিং ডায়েরি। তোমরা এটাকে অনেকে রেজিস্টার খাতা বলো, তোমার বোঝার সুবিধা। এটাতে মূলত প্রসেস রেকর্ডিং করা হয়। প্রসেস রেকর্ডিং মানে কি, তুমি যে কাজগুলো করেছো সেগুলো এখানে লিপিবদ্ধ থাকে। স্যার এগুলো লিপিবদ্ধ রেখে আমার কি লাভ? তোমার লাভ হচ্ছে তুমি যখন রিপোর্ট তৈরি করবে তখন তোমার এই খাতার তথ্যগুলো তোমার কাজে হবে। এখন এখানে আমরা একটু কাজ করি। এই খাতাটা উপরে তো তোমার এখানে তোমার নাম, রোল নাম্বার এগুলো তুমি লিখে রাখবে, এটা আর বলার কিছু নেই। এরপর প্রথম পৃষ্ঠা এই যে এখানে লেখা আছে, সে মাঠকর্ম ব্যবহার করতে অসুবিধা নেই। অনুশীলন শুরুর তারিখটা দিবে, এরপরে সে নাম লিখছে, তার অনার্সে লিখছে। তবে এখানে আমি একটু বলবো যে এখানে তোমরা উপরে প্রথমে তোমার তত্ত্বাবধায়কের নাম, বিভাগীয় তত্ত্বাবধায়কের নাম লিখবে। মূলত নিয়ম হচ্ছে এই পাশে তোমার বিভাগীয় তত্ত্বাবধায়কের নাম, আর এখানে বাম পাশে, আর এই পাশে হচ্ছে তোমার এজেন্সি তত্ত্বাবধায়কের নাম, আর নিচে উপস্থাপনায় তোমার নাম। ঠিক আছে? আর এরপরে নিচে তুমি কলেজের নাম লিখতে। এই হচ্ছে তোমার এই লেখার ফরম্যাট। এবার আমরা একটু আসল জায়গায় যাবো যে এই যে এখানে কর্মদিবস, এটা লেখার ফরম্যাটটা কি হতে পারে, মূলত কিভাবে লিখে। দেখো তোমরা একটু স্লাইডে দেখো, এইখানে মূলত দেখো তোমরা যে ফিল্ড প্র্যাকটিক্যাল ম্যানুয়াল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই যে ম্যানুয়ালটা তোমরা সংগ্রহ করতে পারো। এখানে একেবারে বিস্তারিত সবকিছু আছে, খুবই চমৎকার একটা ম্যানুয়াল ফিল্ড ওয়ার্ক নিয়ে। এর আগে আরেকটা ম্যানুয়াল ছিল ফিল্ড ওয়ার্ক ম্যানুয়াল, এম এ মোমিন স্যারের লেখা। সেটা এখন আপাতত ব্যবহার না করলেও হবে, যেহেতু এটা লেটেস্ট, তোমরা এটাই ব্যবহার করতে পারো। এবার দেখো আমি এই প্রসেস রেকর্ডিং নিয়ে একটি কথা বলবো। এই যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এই ফিল্ড প্র্যাকটিক্যাল ম্যানুয়াল থেকে কালেক্ট করা। নেক্সট এই দেখো, তুমি এই যে অর্থাৎ তোমার এই যে এখানে এই খাতা কিভাবে তুমি লিখবে, এই লেখাটা তুমি কিভাবে লিখবে এখানে একটু খেয়াল করো তো। প্রথমে লেখা আছে যে ট্যাবলেট, এটা ট্যাবলেট অফ প্রসেস রেকর্ডিং। ট্যাবলেট তো তোমরা বুঝো, যে কোনো একটা নমুনা, ডেট, অ্যারাইভাল টাইম, ডিপার্চার, তোমার আগমন, প্রস্থান, তারপরে টোটাল ওয়ার্কিং টাইম, ওয়ার্কিং ডে। এরপরে তুমি এখানে কি কাজ করেছো এগুলো বিস্তারিত বর্ণনা। পাই হচ্ছে তোমার এজেন্সি সুপারভাইজারের স্বাক্ষর, আর তোমার হচ্ছে কলেজ তত্ত্বাবধায়কের স্বাক্ষর। ওখানে ফ্যাকাল্টি সুপারভাইজার লিখে ওটা ইউনিভার্সিটি এজন্য। এরপরে নেক্সট এখন ওটা ইংরেজিতে ছিল। আমার অনেক স্টুডেন্টের জন্য ইংরেজিতে একটু অসুবিধা হয়ে যায়। অনেকে অবশ্য ভালো স্টুডেন্ট, তারা হয়তো বুঝে, কিন্তু অনেকে হয়তো চিন্তা করছে না স্যার আমার একটু বাংলায় যদি হয় আমার জন্য একটু ইজি। তো বাংলায় একটা ফরম্যাট মোটামুটি আমরা তৈরি করে রেডি করেছি। দেখো তুমি দেখো, প্রথমে তুমি তারিখ বার লিখবে, তারপর তোমার আগমনের সময়, তোমার প্রস্থানের সময়, তোমার অফিস থেকে তুমি কখন চলে গেলে তার কতক্ষণ তুমি অফিসে ছিলে। এরপরে এই পাশের কথাগুলো, আগমনের পর, প্রাথমিক আলোচনা, এই কথাগুলো না লিখলেও হবে, এটা ম্যান্ডেটরি না।
কিন্তু এই কথাগুলো লিখতে হবে। এই কথাগুলো লেখার জন্য তুমি কি কি কথাগুলো লিখতে পারো, যেমন আগমনের পর তুমি কি করছো, এজেন্সি পৌঁছানোর পর তুমি সুপারভাইজারের সাথে সাক্ষাৎ করেছো, তারপরে সুপারভাইজার তোমাকে দিক নির্দেশনা দিয়েছে এই কাজ করো, বা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিয়েছে, বা কেস স্টাডি নেওয়ার জন্য বলেছে, যা যা বলেছে সুপারভাইজারের অনুমতি নিয়ে আমি ক্লায়েন্টের প্রতিষ্ঠানে সাক্ষাৎ করি, পরিদর্শন করি, কথা বলি, তারপরে গিয়ে যোগাযোগ করি, সমস্যাটি বোঝার জন্য আলোচনা করি, যাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন ছিল তাদের সাথে যোগাযোগ তথ্য সংগ্রহ করি, প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের পরে আমি সমস্যাটি বোঝার এবং কেস সম্পর্কে মূল্যায়ন করি। তোমাদের কেস দিতে হবে 3টা কেস। ওই কেস এখানে দেখো সোশ্যাল ওয়ার্কের কিছু টার্ম ব্যবহার করছে, যেমন র্যাপো, যেমন কমিউনিকেশন, যেমন অ্যাসেসমেন্ট। এই যে তোমার মন্তব্য করে তুমি আজকে সোশ্যাল ওয়ার্কে ধরো এই 3টা নলেজ তোমার এখানে মনে করলে তুমি দেখাইছো, এই জন্য এইভাবে একটা এই যে প্রসেস রেকর্ডিং এটা খাতায় মনে করলে যে তোমার ওয়ার্কিং ডে প্রস্তুত, এটা হলো একটা আবশ্যক। এটা আমরা কোথায় পেয়েছি? এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানুয়াল। এটা আমাদের ব্যক্তিগত কোনো মতামত না, ঠিক আছে? তোমরা কি বুঝতে পেরেছ মোটামুটি? এরপরে নেক্সট, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার প্রসেস রেকর্ডিং তোমার একটা 60 ওয়ার্কিং ডেজ হয়ে গেছে, তোমার কাজ শেষ। এখন তোমার কাজ হচ্ছে এই যে আমার হাতে একটা প্রতিবেদন, কেমন? তোমার এই একটা প্রতিবেদন তোমাকে তৈরি করতে হবে। এটার উপরে তোমার নম্বর আছে, তোমরা তো জানো। এটার উপরে তোমার 60 মার্কস আর 40 হচ্ছে তোমার ভাইবা মূল 100 নম্বর, কেমন? তাহলে এই রিপোর্টটা স্যার এইটা তৈরি করতে যে আমার স্টুডেন্টের সমস্যা শেষ নাই, এই জন্য আমি চিন্তা করছি একবার স্টেপ বাই স্টেপ আমি দেখা দিচ্ছি। প্রথমে আসো এই পৃষ্ঠাটা দেখো, এটা একটা নমুনা আমার আগের কলেজে ব্যবহারিক প্রশিক্ষণ প্রতিবেদন। প্রতিষ্ঠানের নাম, নাম দিবে, লোগো যদি থাকে লোগোটা দিবে। এরপরে প্রশিক্ষণের মেয়াদ তোমার শুরু তবে শেষ করবে। উপস্থাপনায় এই যে আমার এক ছাত্রী নামিয়া, তারপরে এদের এগুলা সমাজকর্ম বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। এখানে তোমরা লিখে দিবে ফেনী সরকার। এখানে তো আমার মনে হয় ব্যাখ্যা কোনো প্রয়োজন। ওকে নেক্সট। এরপরে দ্বিতীয় পৃষ্ঠা, কেমন? এই পৃষ্ঠা কেমন? পৃষ্ঠা আছে ব্যবহারিক প্রশিক্ষণ প্রতিবেদন। এখানে প্রতিষ্ঠানের নাম, এটা মেয়াদ, এই যে তোমার বিভাগীয় তত্ত্বাবধায়ক কলেজ, এজেন্সি তত্ত্বাবধায়ক। উপস্থাপনায় এই আর তোমার ছবি একটা এখানে দিবে, এরপরে এই কলেজের নাম। আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, এরপরে তোমরা বলতে পারো স্যার এই যত গন্ডগোল। এরপরে অনেকে একটা কথা বলি, এখানে অনেকে কৃতজ্ঞতা স্বীকার ব্যবহার একটা পয়েন্ট রাখে, তোমরা এটা লিখতে পারো, অসুবিধা নেই। এটা অবশ্যই তোমার সূচিপত্রের আগে হবে। এবার আসো তোমার একটা রিপোর্টে কি কি থাকে, আমি এটা এখানে একটা 1 বাই 1 দেখিয়ে দিব। তোমার সুপারভাইজারের সাথে তুমি কথা বলে, আমার ভিডিওটা যারা দেখতেছো, যে এটা কমানো যেতে পারে, বাড়ানো যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই। তবে এই বিষয়গুলো একটা রিপোর্টে মূলত থাকে। প্রথম অধ্যায় কি দেখো তো একটু। প্রথম অধ্যায় কি? ব্যবহারিক প্রশিক্ষণে ধারণা, সংজ্ঞা দিবি, ধারণা দিবি। এরপর হচ্ছে উদ্দেশ্য, এরপর হচ্ছে তোমার প্রশিক্ষণের সাধারণ নিয়মাবলী। এখন তুমি আমাকে বলতে পারো স্যার এই নিয়মাবলী এটা আবার কোথায় পাও? এইটা এই যে ফিল্ড প্র্যাকটিক্যাল ম্যানুয়ালের পৃষ্ঠা নাম্বার 16, এই 16-র মধ্যে লেখা আছে। মানে নিয়মাবলী, ড্রেস কোড, অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে যে পাংচুয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার, এইরকম 6টা নিয়মাবলী আছে। এটা তোমরা এই বই থেকে, তোমরা এই ম্যানুয়াল থেকে তোমরা কালেক্ট করতে পারো। এরপর হচ্ছে কি আসছে আরেকটা জিনিস দেখা দিই। এরপরে হচ্ছে পরিধি, ক্ষেত্রসমূহ ও গুরুত্ব। অ্যাটেনশন প্লিজ। এই পরিধি মানে হচ্ছে কি সমাজকর্মের জ্ঞান কোথায় কোথায় প্রয়োগ করা যাবে, এটা হচ্ছে ব্যবহারিক প্রশিক্ষণের পরিধি। যেমন এখানে এই ফিল্ড ওয়ার্ক ম্যানুয়াল বইতে আছে, দেখা যায় লেখা আছে যে গভর্নমেন্ট এজেন্সিতে কোথায় কোথায় আছে, যেন আমরা বলতে পারি সমাজসেবা অফিসারের যে পদ, শহর সমাজসেবা অফিস, এটা একটা আমার কি ব্যবহারিক প্রশিক্ষণের একটা ক্ষেত্র। বেসরকারি বলতে পারবা তোমরা কয়েকটা নাম, যেমন ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা, ইউএনডিপি, এই সমস্ত জায়গায় কি আমার ব্যবহারিক প্রশিক্ষণের জ্ঞান প্রয়োগ করার সুবিধা আছে। ব্যবহারিক প্রশিক্ষণের পরিধি মানে হচ্ছে সোশ্যাল ওয়ার্কের নলেজ কোথায় কোথায় প্রয়োগ করা যায়। আরো সহজ করে যদি বলি, সোশ্যাল ওয়ার্কে পাশ করলে কোথায় কোথায় চাকরি করা যায়।
যদিও আমাদের আনফরচুনেটলি সেই বিষয়গুলো বিবেচনা করা হয় না, কিন্তু আসলে আমাদের পরিধি অনেক। এখানে প্রায় আমার তো মনে হয় এখানে প্রায় 30টা ক্ষেত্র আছে। যাই হোক, নেক্সট দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি? প্রথমে হচ্ছে কি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইতিহাস। তুমি যে প্রতিষ্ঠানে তোমার ফিল্ড ওয়ার্ক, ধরো কারো শহর সমাজসেবা, কারো হাসপাতাল সমাজসেবা, কেউ গ্রামীণ ব্যাংকে, কেউ আশা প্রশিকা ব্রাক, বা কেউ অন্যান্য যে কোনো জায়গায় তুমি যেখানে যে এজেন্সিতে তুমি কাজ করবে, এখানে জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার অনেক আছে, সেই প্রতিষ্ঠানে একটা ইতিহাস আছে, সেটা ওই ওয়েবসাইট থেকে নিয়ে নিবে। এরপর এটা উদ্দেশ্যটা কি, এরপর হচ্ছে কার্যকর কর্মসূচি, যাই হোক বিস্তারিত লিখতে হবে। এই পয়েন্টটা বিস্তারিত বলে স্যার এটা আমি কোথায় পাবো, এটা কয়েক জায়গায় পাবো। ওখানে সিটিজেন চার্টার আছে, ওখান থেকে তুমি নিতে পারবা। ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে নিতে পারবা। ওদের বার্ষিক প্রতিবেদন আছে, প্রতিবেদন থেকে নিতে। এইখানে কিন্তু তোমাকে বিস্তারিত লিখতে হবে, কোনো শর্টকাট করা যাবে না। এরপর নেক্সট তৃতীয় অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাকে ভাইভা বোর্ডে যে 40 নম্বরের একটা ভাইভা হবে, এই ভাইভাতে যে জায়গা থেকে প্রশ্ন করা হবে সেটি হচ্ছে কেস। 3টা কেস নিতে হবে। কয়টা? সহজ কথা, তোমার ওখানে যারা সেবা নিতে আসে তাদেরকে বলা হয় ক্লায়েন্ট। ওই 3 জনের পুরো বিস্তারিত বর্ণনা নিবে। প্রথম হচ্ছে 3টা কেস গ্রহণের যৌক্তিকতা। কেন এনে একটা প্রতিষ্ঠানে 100 জন সার্ভিস দিচ্ছে, তুমি এই মানুষটাকে কেন সিলেক্ট করছো? তার সমস্যাটা একটু বেশি গভীর, তার সমস্যাটা তোমাকে বেশি স্পর্শ করেছে, তার সমস্যাটা বেশি সময় উপযোগী, বা তোমার নলেজের সাথে ম্যাচ করতে, এই জন্য তুমি এটা নিয়েছো। তার ব্যক্তিগত তথ্য, তার পিতার নাম, মাতার নাম, তারপরে রেজিস্ট্রার ঠিকানা, বর্তমান ঠিকানা, পরিবারের সদস্য সংখ্যা, আয়, এই বিষয়গুলো। কিন্তু এইগুলা তুমি কিন্তু ফলাফলে সব জায়গায় পাবলিশ করতে পারবে না, কিছু কিছু জিনিস আবার হাইড করা যায়। এরপরে কি মনোসামাজিক অনুধান। এটা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এটা কোথায় পেয়েছেন এই পয়েন্টগুলা? এই মনোসামাজিক অনুধান, সমস্যা নির্ণয়, সমস্যা সমাধান পরিকল্পনা, মূল্যায়ন, পরিসমাপ্তি, এগুলা সব হচ্ছে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপ। এটা তোমরা সবাই সোশ্যাল কেস ওয়ার্কে পড়ছো, অনার্স থার্ড সবাই পড়েছে, এটা জানো তোমরা। এই মনোসামাজিক অনুধান মানে কি? তোমাকে যদি আমি এক লাইনে বলি, সেটা হচ্ছে ওই ক্লায়েন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করা, আর কিছু। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার ক্লায়েন্ট সম্পর্কে কোন ধরনের তথ্য? একবারে সুনির্দিষ্ট করে যদি বলি, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, এই 4 ধরনের তথ্য তুমি এখানে সংগ্রহ করো। 4টা পয়েন্ট অনেকে করতে পারো, এটার ভেতরে সাব পয়েন্ট তুমি 4টা করতে পারো। এরপরে কি সমস্যা নির্ণয়। সমস্যা নির্ণয়টা কি? সমস্যা নির্ণয় 2-3টা সমস্যা। ধরো তার আর্থিক সমস্যা, বা সে বেকার, অথবা সে মানসিকভাবে বিপর্যস্ত, অথবা সে অ্যাংজাইটিতে আছে, অথবা সে ডিপ্রেশনে আছে। এইরকম বুলেট পয়েন্ট সমস্যাটা হয়, একবারে বুলেট পয়েন্ট স্পেসিফিক। এরপরে কি সমাধান পরিকল্পনা, তার সমস্যাটা বুঝে সমাধান পরিকল্পনা। কারো যদি আর্থিক সমস্যা থাকে তাহলে কোথাও প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য কথা বলবে। কারো যদি বেকার থাকে তাকে বলে যে তুমি প্রশিক্ষণ নাও। তারপরে তোমার হচ্ছে যে তার ক্ষুদ্র ঋণের ব্যবস্থা হবে। কেউ যদি ডিপ্রেশনে থাকে তার জন্য কাউন্সেলিং এর ব্যবস্থা, এই ধরনের সমাধান করবে। তারপরে মূল্যায়ন, তোমার কাছে সে যে অবস্থায় আসছে আর তোমার কাছ থেকে সেবা নেওয়ার পরে সে কোন অবস্থায় আছে, এই দুটো মেজার করা হচ্ছে মূল্যায়ন। এরপরে হচ্ছে পরিসীমা। এইভাবে তোমাকে 3টা কেস রেডি করতে হবে, এবং তুমি নিশ্চিত থাকো তোমার ভাইভা বোর্ডে এখান থেকে প্রশ্ন হবেই হবে। এবং তোমার ভাইভা বোর্ডের নম্বর প্রাপ্তি অপ্রাপ্তি নির্ভর করবে এই সেকশনে তুমি কত ভালো করছো। অন্য সেকশনে তুমি কম পারো বেশি পারো সমস্যা, কিন্তু এই সেকশনে না পারলে সমস্যা। এরপরে দেখো, এটা খুবই চমৎকার একটা বিষয়। তুমি 4টা বছর সোশ্যাল ওয়ার্কে পড়াশোনা করছো। সোশ্যাল ওয়ার্ক একটা প্র্যাকটিক্যাল ডিসিপ্লিন, মানে যে নলেজ অ্যাপ্লিকেশনের একটা সুযোগ আছে। এই যে তুমি যে প্রতিষ্ঠানে কাজ করতেছো, যারা সমাজ সেবাতে আছে, উপজেলা সমাজ সেবাতে আছে, তাদের ওই উপজেলা সমাজ সেবার মানে তোমার এই সমাজকর্মের যে মূল্যবোধগুলো আছে, ব্যক্তির মূল্যমর্যাদা, স্বীকৃতি, সকলের সমান সুযোগ, তারপরে নীতিমালা, গোপনীয়তার নীতি, তারপরে পদ্ধতি, ব্যক্তি সমাজকর্ম, কোনটা আসলে প্রয়োগ করা যাচ্ছে এটা তুমি যদি দেখাইতে পারো, এটাই তোমার মুন্সিয়ানা। তোমার সোশ্যাল ওয়ার্কের নলেজটা তুমি ওই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে
এই সমস্ত জায়গায় কোন মূল্যবোধটা তুমি প্রয়োগ করতে পারো, বা কোন নীতিমালাটা প্রয়োগ করতে পারো, বা কোন পদ্ধতিটা প্রয়োগ করতে পারে, এটা যদি তুমি উদাহরণ সহ দেখাইতে পারো, তাহলে তুমি এক আসলে মানে হচ্ছে ইউ আর গোয়িং টু বি আ সোশ্যাল ওয়ার্কার, তুমি সোশ্যাল ওয়ার্কার হয়ে যাচ্ছ। আমি যদি উদাহরণস্বরূপ বলি, যেমন বয়স্ক ভাতা দেওয়া হয় না, বয়স্ক ভাতা দেওয়ার ক্ষেত্রে তুমি সকলের সমান সুযোগ, এই মূল্যবোধটা যদি একজন সমাজসেবা অফিসার যদি অ্যাপ্লাই করে, তাহলে এখানে কিন্তু আর সমস্যা হয় না। কিন্তু আরো অনেকগুলো আছে, সামাজিক ন্যায় বিচার, তারপরে হচ্ছে কি যে মানব বৈচিত্র্য বহুমুখিতার প্রতি সম্মান প্রদর্শন, যেখানে ধর্ম বর্ণ এগুলো দেখা হবে না, নারী পুরুষ দেখা হবে না, সবার প্রতি সমান ইয়ে করবে। এরপর দেখো গোপনীয়তার নীতি, তুমি বয়স্ক ভাতার জন্য কতগুলো মানুষের তথ্য নিয়েছো, এটা তোমার কাছে গোপন থাকতে হবে, তুমি ফেসবুকে এটা পাবলিশ করতে পারো, কারণ তার সমাজ আছে। এছাড়াও গোপনীয়তার নীতিটা তুমি যখন ব্যক্তি সমাজকর্ম, আচ্ছা পদ্ধতির ক্ষেত্রে আসে, এই যেমন একটু আগে আমার একজন প্রশ্ন করছে যে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিটা যদি কেউ যদি ডিপ্রেশনে থাকে, কাউন্সিলিং প্রয়োজন হয়, কেউ যদি অ্যাংজাইটিতে থাকে, তখন কিন্তু এই মানসিক যে বিষয়গুলো এই ধরনের কোনো রোগী যদি থাকে, সেক্ষেত্রে তার ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের সুবিধা আছে। আর ওই সমস্যা সমাধানের ধাপগুলো অ্যাপ্লাই করবে মনোসামাজিক অনুদান, তারপরে সমস্যা নির্ণয় পরিকল্পনা, এইগুলা। এরপরে দল সমাজকর্মটা কোথায়? দল সমাজকর্মটা সমাজসেবাতে অ্যাপ্লাই করে, এটা বললাম তো, অনেকেই স্বীকার করে না, এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো অ্যাপ্লাই করে স্বীকার করে না। যেখানে যেখানে ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে, সেখানে সেখানে দল সমাজকর্মের জ্ঞান অ্যাপ্লাই করার সুযোগ আছে। বাংলাদেশে এটা কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করে না, কারণ স্বীকার করলে আমার সোশ্যাল ওয়ার্কের স্বীকৃতি দেওয়া লাগবে, আমার সোশ্যাল ওয়ার্কে স্টুডেন্ট নিয়োগ দেওয়া লাগবে। কিন্তু সোশ্যাল ওয়ার্কের নলেজ এখানে অ্যাপ্লাই হয়। সোশ্যাল ওয়ার্কে তোমরা দল সমাজকর্মটা পুরোটাই স্টাডি করো, এটা নীতিমালায় স্টাডি করো, সবগুলা দেখবে যে এখানে মিল আছে। এটা কেউ স্বীকার করে না, কিন্তু এটা তোমরা লিখবে। এর বাইরে যদি আমি বলি সামাজিক কার্যক্রম, এটাও কিন্তু অ্যাপ্লিকেশন, বাকিগুলা এখন সময় নেই। আমি যদি সামাজিক কার্যক্রমটা বলি, সামাজিক কার্যক্রম হচ্ছে ধরো বাল্য বিবাহ, নারী নির্যাতন, তারপরে হচ্ছে যে মাদকাসক্তি, এই সমস্যাগুলো সমাধানের জন্য অনেক সময় দেখবে যে সমাজসেবা অফিস বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেখবে র্যালি করে, পথসভা করে, আলোচনা সভা করে। এইগুলাই হচ্ছে সামাজিক কার্যক্রমের প্রয়োগ, বুঝছো? তাহলে আমরা তোমরা যেখানে যে কাজ করো, তোমাকে কিন্তু উদাহরণ দিয়ে দেখাতে হবে যে আমার সোশ্যাল ওয়ার্কের এই নলেজটা এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে। এটাই তোমার মনে করলে যে স্পেশালিটি, এটাই তোমার কোয়ালিটি। একটা রিপোর্ট মূলত সুন্দর হয় দুই কারণে, তোমার কেস স্টাডিটা কত সুন্দর, আর তোমার সোশ্যাল ওয়ার্কের নলেজের সাথে ওই ফিল্ডের অ্যালাইনমেন্ট বা সম্পর্কটা তুমি কিভাবে দেখাতে পেরেছো, এই দুটোই যে মেইন। আর বাকি সব হলো অর্নামেন্টাল। হ্যাঁ, এরপরে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসি, প্রায় শেষ পর্যায়ে। তোমার কি কি দায়িত্ব ছিল, যে দায়িত্বগুলো ছিল ওগুলো তুমি নিয়মিত তুমি গিয়েছো, তুমি প্রসেস রেকর্ডিং খাতা রেডি করেছো, তারপরে তোমাকে কিছু কাজ দিয়েছে, তুমি কাজ করেছো, কেস স্টাডি নিয়েছো, এইগুলো তোমার থাকবে। প্রতিষ্ঠানে বিদ্যমান চ্যালেঞ্জ, একটা প্রতিষ্ঠানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এগুলো তোমাদের চোখে ধরা পড়বে। এগুলা নির্মোহভাবে, কোনো পক্ষপাত না, হ্যাঁ একবারে যেটা আছে ওটা তোমাকে লিখতে হবে। এরপরে কি সর্বশেষ সুপারিশ। সুপারিশে আমি তোমাদের একটা কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তুমি যদি ওই প্রতিষ্ঠানের চেয়ারে বসো, ওই প্রতিষ্ঠানটা সুন্দর করার জন্য তুমি কি কি করবে, ওই জিনিসগুলা তুমি চ্যালেঞ্জের আলোকে সুপারিশগুলো দিবে। এটাই হলো কথা। আরেকজনের রিপোর্ট দেখে মুখস্থ করার দরকার নেই, তুমি দেখবা যে এই প্রতিষ্ঠানে, আমি যদি আরো সহজ করে উদাহরণ দিই, এই রুমটার দিকে যদি তোমরা খেয়াল করো, তোমাকে যদি বলি এই রুমটা আরো সুন্দর করার জন্য কি কি করণীয়, তুমি দেখবা যে 4-5টা লাইন তুমি লিখে দিচ্ছ। এটাই সুপারিশ। সুপারিশ সবসময় চ্যালেঞ্জের উপরে ভিত্তি করে হয়, যে সমস্যার সমাধানের জন্য। এরপরে নেক্সট, এরপরে ঘোষণার একটা দিবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থপঞ্জি। এখানে আমার অধিকাংশ স্টুডেন্ট ভুল করে, এই রেফারেন্সিং এর একটা নিয়ম আছে, যে কোনো জিনিস একটা নিয়ম আছে। হ্যাঁ, রেফারেন্সিং এর ক্ষেত্রে দেখো, এটা এপিএস সিস্টেম, এপিএস সিস্টেম আছে, হারবার্ড সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে। একটা সিস্টেম শিখলে হবে। প্রথমে লেখকের নাম, ফ্রিল্যান্ডারটা আগে গেছে, ডব্লিউ ফ্রিল্যান্ডার, তো এই ফ্রিল্যান্ডার আগে গেছে, পরের অংশটা এখানে আসছে, এটা নিয়ম। এরপরে 1980, এই 1980 সালে বইটা পাবলিশ হয়েছে। এরপরে হচ্ছে বইয়ের নাম, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার, এডিশন 5, কোন জায়গা থেকে পাবলিশ হয়েছে, বাংলা ইসলাম, ডক্টর মোহাম্মদ নুরুল, 2020 সালে ওনার একটা বই পাবলিশ হয়েছে, বইয়ের নাম সমাজসেবা নির্যাতন। পঞ্চম সংস্করণ, কোন পাবলিকেশন, তাসনিয়া পাবলিকেশন, কোন জায়গা, ঢাকা।
এই আবার তোমরা অনেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে না তথ্য নাও, এটা স্বাভাবিক। ওয়েবসাইট থেকে নিলে এই যে এখানে ওয়েবসাইটে যে অধিদপ্তরের নাম, এটাতে এনডি মানে নোড, মানে নো ডেট। এটা সাধারণত এখানে ডেটা না থাকার কারণে এটা দেয়, থাকলে দিবা মানে সময়টা দিবা। সহজ সমাজসেবার জন্য তথ্য নিয়েছি। তারপরে এই রেড ট্রাইব কয় তারিখে তুমি তথ্যটা নিছো? মে 12, 2026 একবার ওয়েবসাইটে ঠিকা। এখন তোমাদের একটা সহজ বুদ্ধি বাদে বলে স্যার এই রেফারেন্সিংটা কেন আমরা সহজ বুদ্ধি হচ্ছে তথ্যগুলা কালেক্ট করবা, কালেক্ট করে দুটো ওয়েবসাইট আছে, একটা হলো বিটগুরু। বিটগুরুতে দিলে এরা তোমার সাদা দিবে একবার সুন্দর করবে। তুমি তথ্যগুলো তোমার রাখা লাগবে, দিয়ে তুমি বিটগুরুকে দিবা। বিটগুরু একটা ওয়েবসাইট আছে, এটা সাদা দিবে। বলে স্যার তাও বিরক্তি লাগতেছে, তাও পারবো না। তাহলে তুমি ওয়েবসাইটটা নিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবা, আর বইয়ের তথ্যগুলো দিয়ে চ্যাট জিপিটিকে বলবা আমাকে এপিএস 7 আকারে গ্রন্থবন্ধি সাজিয়ে দিন, সে সাজাবে। আরো সহজ, যেটা তোমার ইচ্ছা না, কিন্তু এটা একটা রিপোর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এমনি সফটওয়্যারের কথা যদি তোমরা শুনতে চাও, আমি বলতে পারি জোটোর একটা সফটওয়্যার আছে, এটা রেফারেন্সিং এর জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। এটা অ্যাপ্লাই করতে পারো, যার যেটা ইচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে তুমি যেইভাবে ব্যবহার করো আমার কোনো আপত্তি নেই, কাজটা যেন সুন্দর। অনেকে কি করে জানো, অনেকে কি করে এই ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার আগে লাগে, ফিডল্যান্ডটা পরে লাগে, এই যে পাবলিকেশন ডেটটা মাঝখান দিয়ে ঢুকে, তাহলে জিনিসটা কি হলো সুন্দর। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সর্বশেষ আমরা একবারে শেষে চলে যাচ্ছি। পরিশিষ্ট, পরিশিষ্ট এখানে প্রশ্নপত্র যদি কেউ যদি কোনো ধরনের জরিপ করে, সার্ভে করে বা গবেষণা করে, তখন তার এখানে প্রশ্নপত্র দেয়া হয় কি কি প্রশ্ন করছে। এর বাইরে হচ্ছে ব্যবহারিক প্রশিক্ষণ সংশ্লিষ্ট ছবি সংযুক্ত করা। তুমি বিভিন্ন জায়গায় ঘুরছো, বিভিন্ন কাজ করছো, তোমার সুপারভাইজারের সাথে তোমার ছবি আছে, ক্লায়েন্টের সাথে ছবি আছে। যদি ক্লায়েন্ট যদি অনুমতি দেয়, পারমিশন লাগবে ক্লায়েন্টের ক্ষেত্রে, এগুলো তো জানো, হ্যাঁ, কনসেন্ট নিতে হবে। তাহলে তুমি পরে তুমি ছবিগুলা, প্রাসঙ্গিক ছবিগুলা ক্যাপশন দিয়ে ব্যবহার করতে পারো। তাহলে তোমার রিপোর্টে ওয়েটটা আরো বাড়বে, যে তুমি যে রিপোর্টটা তৈরি করছো, তুমি ফিল্ডে গিয়েছো, তুমি কথা বলেছো, এটা তাহলে ডকুমেন্টটা আরো বেশি স্ট্রং করবে তোমার কাজটা। এই হলো মোটামুটি একটা ব্যবহারিক প্রশিক্ষণের একটা রিপোর্ট তুমি কিভাবে তৈরি করবে, এটার একটা সংক্ষেপে আমি বলেছি। এটা সুপারভাইজার টু সুপারভাইজার ভ্যারি করে, কোনো সুপারভাইজার একটু বাড়াবে, কিছু কম হবে, কিন্তু মৌলিক জিনিসই করে। এগুলা যদি তোমরা অ্যাপ্লাই করো, আমার মনে হয় তোমাদের এটা নিয়ে যে দুঃখ কষ্ট আমি দেখি সারা বাংলাদেশে, আমার এই 12-13 বছরের চাকরির অভিজ্ঞতা দেখি স্টুডেন্ট আসলে অনেক কষ্ট হয়। আমি অনেকদিন চিন্তা করছি যে এটা নিয়ে একটা ভিডিও করব, যা হোক আজকে করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং যে কোনো ধরনের পরামর্শ আমার কমেন্ট সেকশনে জানাতে পারো, অসুবিধা নাই। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।